আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনায়। শ্রোতা বন্ধু, আমরা জানি ব্রিটিশ আমলে প্রণীত আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এর পরিবর্তে 2023 সালে 3টি নতুন আইন সংসদে পাশ হয়েছে, যে আইনগুলো 1 জুলাই 2024 থেকে সারা দেশে চালু হচ্ছে। এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ। এ ব্যাপারে বিস্তারিতভাবে জানানোর জন্য আমাদের আজকের সাপ্তাহিক আলোচনায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। স্যার, প্রথমেই আকাশবাণীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার আপনাদের এবং সব শ্রোতা বন্ধুদের। স্যার, আলোচনার শুরুতেই জানব এই যে নতুন আইনগুলির নাম, আইন প্রণয়নের প্রেক্ষিত এবং উদ্দেশ্য, সে সম্পর্কে যদি প্রথমেই আপনি বিস্তারিত তুলে ধরেন। মুখ্যভাবে ফৌজদারি কার্যবিধি বা ক্রিমিনাল প্রসিডিওর কোড আমাদের যেটা ছিল, ওটা নতুন সংস্কার হয়ে আধুনিকরণ হয়ে নামটা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। ভারতীয় দণ্ডবিধি যেটা ছিল ইন্ডিয়ান প্যানাল কোড, ওটার নতুন নাম হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এবং আমাদের যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল, ওটার নতুন সংস্করণ হয়ে নতুন নাম হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। আপনি বলেছেনই জুলাই 1 তারিখ থেকে এগুলো কার্যকরী হবে। স্যার, জুলাইয়ের 1 তারিখ থেকে 1 জুলাই থেকে সেটা কার্যকর হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, এই আইনগুলো তো পুরনো আইনের যে জটিলতা, পদ্ধতিগত নানান প্রতিবন্ধকতার কারণে মানুষ আইনি সুযোগ সুবিধা থেকে প্রায়শই বঞ্চিত হতে দেখা যেত। তো নতুন আইন প্রণয়নে সেই প্রতিবন্ধকতা কি দূর হবে, কি মনে হয় আপনার স্যার? প্রথমে একটা কথা আমাদের বুঝতে হবে, ওই যে পুরনো 3টে আইন ছিল, সেটা শাসক বানিয়েছিল শোষিতের জন্যে। এবার আইন হচ্ছে ভারতের মানুষের নিজের বানানো সংবিধান, নিজের বানানো পার্লামেন্ট থেকে আমাদের যারা জনপ্রতিনিধি, ওরা আমাদের জন্য, আমাদের সবার জন্য ভারতের সমাজ ব্যবস্থার প্রতি নজর রেখে এই আইনগুলো বানিয়েছেন। এগুলো আমি মনে করি জনমুখী আইন। কাজেই নিশ্চয়ই জনগণের বিচার ব্যবস্থার যেগুলো প্রতিবন্ধকতা সইতে হতো, অধিকাংশে সেগুলো লাঘব হবে বলে আমি মনে করি। নতুন আইনের যে তদন্ত ক্ষেত্রে বা বিচার প্রক্রিয়ায় কি কোনো টাইম ফ্রেম রয়েছে স্যার? খুব সুন্দর প্রশ্ন ভাই। এই যে বিচার বিভাগের প্রতি একটা অনীহা, পুলিশের প্রতি একটা অবিশ্বাস মানুষের তৈরি হয়েছিল, সেটা কিন্তু ঠিক ন্যায্য অন্যায্যর কথা আমি না গিয়ে বলবো, ওটা ব্যবস্থার ত্রুটি ছিল। এই ব্যবস্থাটার আমূল পরিবর্তন করা হয়েছে। প্রথম কথা হলো, দেখুন, একজন নাগরিক পুলিশ স্টেশনে গিয়ে প্রায় শোনা যায় ওনার যে অভিযোগ, যেগুলো নথিভুক্ত হচ্ছে না, আমরা বলি এফআইআর রেজিস্টার্ড হচ্ছে না। হ্যাঁ দিদি, আজকের দিনে সেটুকু আর হবে না। একটা মানুষ, একজন নাগরিক ভারতের যে কোনো প্রান্ত থেকে ইভেন ইমেইল করে ওনার একটা অভিযোগ দর্জ করতে পারেন। সেই অভিযোগে যদি কগনিজেবল অফেন্স আছে বলে দেখা যায়, তৎক্ষণাৎ সেটাকে নথিভুক্ত করতে হবে, আমরা যেটাকে বলি এফআইআর রেজিস্ট্রেশন, এবং নাম্বার দিতে হবে। তার চাইতে বড় একটা ব্যাপার, ধরুন একটা ব্যাপার, আমার বাড়িতে চুরি হয়েছে, আমি গেলাম এখানের ওয়েস্ট পুলিশ স্টেশনে। ওয়েস্ট পুলিশ স্টেশন আমার অভিযোগ এবং আমার নাম আর আমার ঠিকানা দেখে বলল, আরে মশাই, আপনার তো এটা ইস্টের আন্ডারে পড়বে, আপনি ইস্টে যান, তাই না? আমার এখানের মানুষ গিয়ে মাদ্রাজে পিটুনি খেয়ে এসছে, মাদ্রাজে ও দিতে পারছে না, অভিযোগ দিতে পারছে না, আমি ঘটনা শুনেছি। মাদ্রাজ বলছে না না না, আমাদের এখানে হবে না, তুমি আগরতলার মানুষ, আগরতলায় গিয়ে করো। আগরতলায় আসার পর আগরতলায় বলছে না না না, ঘটনাটা তো মাদ্রাজে হয়েছে, তুমি মাদ্রাজে গিয়ে করো। এই যে একটা গ্যাড়াকল, এটাই কি জিরো এফআইআর? এক্স্যাক্টলি, জিরো এফআইআর। দেখুন, জিরো এফআইআর ব্যাপারটা ঠিক নতুন নয়। আমাদের নির্ভয়া কাণ্ড মনে আছে, আমাদের সমাজ ব্যবস্থার একটা খুব ঘৃণ্যকর একটা দিন। সে নির্ভয়া কাণ্ডের পর একটা কমিটি সংগঠিত হয়েছিল
একজন বিচারকের তত্ত্বাবধানে। ওদের যে রিকমেন্ডেশন ছিল ওটা তো এই জিরো এফআইআর এর রিকমেন্ডেশন ছিল। এর আগেও সুপ্রিম কোর্ট 2-3টে কেসে বলেছে যে একটা নাগরিক যখন তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসবে, সেটা কোথায় হয়েছে, তোমার আওতায় হয়েছে কিনা সেটা দেখার কথা নয়, তুমি এটা রেজিস্টার্ড করবে। রেজিস্টার্ড করে তুমি যদি বোঝো যে তোমার তদন্তের আওতায় সেটা আসছে না, বাইরে আসছে, তুমি সেটা বুঝে যে তদন্তের আওতায় আসছে সেই পুলিশ স্টেশনে ট্রান্সফার করে দিও। ওরা না হয় রেজিস্টার্ড করবে, নাম্বার দেবে। আজকে এইটার একটা আইনি ধাঁচা পেয়েছে। কিন্তু স্যার, আগেও তো সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল এফআইআর নিতেই হবে, প্রত্যেক পুলিশ স্টেশন বাধ্য এফআইআর নিতে। হ্যাঁ, আমরা ললিতার কেস বলে ওটাকে, এফআইআর নিতেই হবে। তা সত্ত্বেও যদি এফআইআর না নেয় আপনি কি করবেন? যদি আপনার কোনো অভিযোগ থাকে সেটার সংক্ষেপ সারমর্ম আপনি এসপিকে জানাতে পারেন। এসপিও যদি কাজ না করে আপনি বিচার বিভাগে আসতে পারেন। কিন্তু এসব এই হচ্ছে গ্যাড়াকলের ব্যাপার। একজন মানুষের অলরেডি খাড়ার ঘা পড়েছে, ওকে আমি আবার মারছি, তাই না? তাই তো বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার উপরে মানুষের যে বিশ্বাস, আস্থা কিছু অংশ হলেই ক্ষুণ্ণ হচ্ছিল। এই যে জিরো এফআইআর এর ব্যাপারটা আজকের দিনে একটা আইনি ধাঁচার মধ্যে এসে পড়েছে। সেটা আজকের দিনে একদম নগদ পাওনা। আপনার যদি আজকে রেজিস্টার্ড হয়নি, আপনি কালকে সেটার ব্যবস্থা করতে পারবেন। এর জন্য আপনার আইন আদালতে যেতে হবে না। এই ক্ষেত্রে কি অনলাইনে কোনোভাবে অভিযোগটা জানানোর ব্যবস্থা রয়েছে? নিশ্চয়ই। ভারতের যে কোনো জায়গায় বসে আপনি অনলাইন যে কোনো ডিজিটাল মাধ্যমে, ইমেল করে হোক বা যে কোনো ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার পুলিশ স্টেশনে আপনি আপনার অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন। কিভাবে করবে স্যার সেটা? আপনি ইমেল করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। সব পুলিশ স্টেশনে আজকাল পোর্টাল আছে, পোর্টালে গিয়ে আপনি করতে পারেন। এবং তার চাইতে বড় কথা, প্রায়ই শুনবেন পুলিশের কাছে গেলাম, ওরা নিল কিনা বুঝলাম না, কারণ আমাকে তো রিসিপ্ট কপি একটাও দেয়নি। আজকে আইনের মধ্যেই দেওয়া আছে, আপনি একটা এফআইআর দেওয়ার পর সেটা রেজিস্টার্ড কি করে হবে এবং রেজিস্টার্ড করার পর ইমিডিয়েটলি আপনাকে সেটার কপি দেওয়া হবে। শুধু এটাই নয়, আজকে আপনি অভিযোগকারী, একটা মামলা কি করে তদন্ত হচ্ছে, একটা মামলা তদন্তের পর কি করে বিচার ব্যবস্থা সেটার বিচার হচ্ছে, তারও আপনি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখতে পারবেন, আপনি জানতে পারবেন। স্যার, নূতন আইনে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, যাদেরকে আমরা স্টেক হোল্ডার বলে থাকি, তাদের কি সবার জুলাই 1 তারিখের আগে প্রশিক্ষণ শেষ করা সম্ভব হবে? প্রশিক্ষণ চলছে, খুব জোর কদমে চলছে। আমাদের লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে স্টেটের, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে, সাব ডিভিশনাল লেভেল লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে। পুরোটাই কিন্তু পুরো হাইকোর্টের তত্ত্বাবধানে চলছে। অলরেডি ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল লেভেল পর্যন্ত খুব বেশি করে এই ট্রেনিং এর ব্যাপারটা চলছে। স্টেট গভর্নমেন্ট থেকে পিপি এপিপিদের নতুন করে ট্রেন করার ব্যবস্থা অলরেডি করা হয়েছে। আমাদের জুডিশিয়াল একাডেমি আছে, জুডিশিয়াল একাডেমিতেও প্রত্যেক বন্ধের বার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস, পিপি এপিপি ওদের এনে ট্রেনিং করানো হচ্ছেই। এটা মানে আরম্ভ হবে বা করা হবে বলে কোনো কথা নেই, আরম্ভ হয়ে গেছে, করা হচ্ছে। দেখুন, শেষ হওয়ার যে ব্যাপারটা, পুরনো আইনের যে ধারাগুলো রয়েছিল ওইগুলো সম্পর্কে এতদিন ধরে ধারাগুলো আছে, কিন্তু তারও আপগ্রেডেড ট্রেনিং হচ্ছিল, রিফ্রেশিং ট্রেনিং হচ্ছিল, এগুলো চলতে থাকবে। আচ্ছা স্যার, এগুলো তো স্টেক হোল্ডার যারা, তাদের ট্রেনিং এর কথা বলছেন, কিন্তু এছাড়া এর পাশাপাশি সাধারণ মানুষকে এই 3টা আইন সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয়তা আছে। নিশ্চয়ই নানা ব্যবস্থা থেকে এই যে ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড সোসাইটি অথরিটি, আপনার সাব ডিভিশনাল লেভেল লিগ্যাল এইড অথরিটি, এদের তরফ থেকে খুব বেশি করে ব্যবস্থা নেওয়া হয়েছে সামাজিকভাবে ওয়াকিবহাল করার জন্য নাগরিকদের। আমাদের আইন মন্ত্রণালয় থেকেও অনেক কিছু পরিকল্পনা আছে, সেগুলো বাস্তবায়িত করা হচ্ছে। আমি খুব আশাবাদী যে আপনাদের মতো জনমাধ্যম এগুলো থেকে যেভাবে মানুষের শিক্ষা গ্রহণ করতে পারে, সরকার এবং হাইকোর্টের যে তত্ত্বাবধানে যেগুলো এজেন্সিস আছে, ওরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখে আপনাদের বলা পার্টটুকু শুনে না বলা পার্টটুকু নিয়ে ওরা এগিয়ে যাবে। স্যার, যান দুর্ঘটনা সংক্রান্ত আইনের ধারার প্রয়োগ নিয়ে অনেক ক্ষেত্রেই বিরোধ দেখা দেয়, সেটা কেন চলছে সেই বিরোধ? এই তো সেদিনের ঘটনা, পুনেতে
পোরশে গাড়ি একটা 17 বছরের ছেলে পথচারীর উপর দিয়ে চালিয়ে নিয়ে গেছে, সবকিছুই এলিজেড, হ্যাঁ, অভিযোগ মতে চালিয়ে নিয়ে গেছে, মানুষের মৃত্যু হয়েছে এবং এ নিয়ে নানা শোরগোল চলছে। এরা বেল কি করে পেতে পারে? দেখুন, এগুলো বেলেবল অফেন্স। আজকের দিনে 2 বছরের দণ্ড বর্তমান আইনে বেলেবল অফেন্স। এটা বর্তমান আইনে আজকের দিনে এগুলো বেলেবল অফেন্স। নতুন যেটা হচ্ছে আইনের ওইটাতে প্রথম কথা হলো 2 বছর থেকে এগুলো 106 ধারা নতুন আইনের, 2 বছর থেকে এখন 5 বছর করা হয়েছে, তার সাথে ফাইনেরও ব্যবস্থা আছে। এবং আরেকটা ধারা হয়েছে যে whosoever causes death of a person by rash and negligent driving of a vehicle not amounting to culpable homicide and escapes without reporting it, আমি মারলাম তো মারলাম, ওকে আমি সাহায্য করলাম না এবং আমি পালিয়ে গেলাম, সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত এবং ফাইন সহ। কাজেই এই ধারাগুলো স্ট্রিনজেন্ট হয়ে গেছে, যেগুলো বেলেবল ছিল সবগুলো নন বেলেবল অফেন্স হয়ে গেছে। মেইনলি যারা চালক তাদের উপরেই মেইনলি ওদের বিরুদ্ধেই, হ্যাঁ, চালক মালিক চালক দুজনেরই। আজকের দিনে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, অ্যাক্সিডেন্ট করে সাহায্য না করে পালিয়ে যাবেন, আপনি পুলিশকেও রিপোর্ট করবেন না, সেটা মারাত্মক বড় ধরনের একটা ক্রাইম। এই দুটো ধারায় আমার মনে হয় আপনার এই ব্যাপারটা নিশ্চয়ই সাহায্য করবে। স্যার, আমাদের আলোচনা প্রায় শেষ মুহূর্তে, তো আপনি অনেকক্ষণ ধরেই সেই 3টা আইন নিয়ে কথা বলছিলেন। সবশেষে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সে আইনগুলো সম্পর্কে, নতুন আইন চালু হতে চলছে, তো আপনি একজন অ্যাডভোকেট হিসেবে কি বলবেন? 3টা আইনের একটু সারমর্ম দেই। দেখুন, এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা, সেটায় তদন্ত এবং ট্রায়াল, ইভেন একজন জাজ ট্রায়াল শেষ করে আর্গুমেন্ট শুনে জাজমেন্ট কতদিনের মধ্যে দেবেন সেটা পর্যন্ত বেঁধে দেওয়া আছে। টাইম ফ্রেম বেঁধে দেওয়া আছে, সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। একটা এফআইআর এর স্টেজ থেকে শুরু করে ইনভেস্টিগেশন, চার্জ ফ্রেমিং, সবকিছুর সময় বেঁধে দেওয়া হয়েছে। একজন জাজ সবকিছু শুনে কতদিনের মধ্যে রায় দিতে হবে, কতদিনের মধ্যে পোর্টালে আপডেট করতে হবে যাতে সবাই জানতে পারে, সেটার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মানে তদন্ত এবং বিচার দুটোই, এ থেকে জেড অবধি আজকের দিন আমি বলবো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 2 নম্বর, দেখুন, এই যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে বা অনেক কিছুই আমরা কমিউনিকেশন আজকে করছি, এতদিন পর্যন্ত এর সাক্ষ্য প্রক্রিয়াটা খুব জটিল ছিল। এই সাক্ষ্য প্রক্রিয়াটা খুব সরল করে দেওয়া হয়েছে। একটা যুগান্তরিক ঘটনা, ট্রান্সজেন্ডারদের স্পেশাল রাইট দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডার কারা, এদের স্পেসিফিক্যালি ডিফাইন করা হয়েছে। আরও খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস বলি। লিঞ্চিং, বম্ব লিঞ্চিং, এগুলো তো আগে ছিল না। স্নেচিং ছিল না, এগুলো ঢোকানো হয়েছে। আবার কয়েকটা খুব জনবিরোধী আইন ছিল, ব্রিটিশ গন্ধ এর মধ্যে খুব বেশি টকবক করে ফুটতো। সিডিশন, দেশদ্রোহিতা নাই, দেশের মানুষ দেশদ্রোহিতা কি করে করবে, এই আইনগুলো বাদ দেওয়া হয়েছে। মব লিঞ্চিং, স্নেচিং, এই ধরনের নতুন আইনগুলো সন্নিহিত করা হয়েছে। এবং আরেকটা জিনিস, আজকাল শুধু পানিশমেন্টটা এই জেল, ফাঁসি আর ফাইনের মধ্যে সীমাবদ্ধ নেই। শুধু কর্পোরেট পানিশমেন্ট নয়, আপনি সামূহিকভাবে কমিউনিটি সার্ভিসও আজকের দিনে একটা শাস্তি হিসাবে পরিগণিত হবে। আরেকটা জিনিস, প্লি বার্গেনিংয়ের নাম শুনেছেন? এই প্লি বার্গেনিংয়ের একটা আইনি ধাঁচা দেওয়া হয়েছে, খুব সুন্দর আইনি ধাঁচা দেওয়া হয়েছে। প্লি বার্গেনিংয়ের ব্যাপারটা এখানে আলোচনার যোগ্য নয়, কিন্তু এটার একটা ধাঁচা দেওয়া হয়েছে, এটুকুই আমি বলতে চাই। পরিশেষে আরেকটা জিনিস বলি, ছোটোখাটো জিনিস, যেমন একটা মার্ডার ট্রায়াল, একটা রেপ ট্রায়াল, ডাক্তারের অভিমত জানার জন্য অনেকদিন ওয়েট করতে হয়, পোস্টমর্টেম রিপোর্ট আসে না মৃত্যুর ক্ষেত্রে, সব কিছুর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আজকের দিনে এই বিচার বিভাগীয় প্রক্রিয়ায় একটা জিনিসও নেই যেটা নাকি মানুষের ভুলে দেরি হতে পারে। ব্যবস্থা খুব সুন্দর করা হয়েছে। আপনার আমার সবার সম্মিলিত প্রয়াসে এটা সমাজের বহুমুখী উন্নয়নের কাজে লাগাতে হবে। আইন তো জড়, আমরা সেটাকে কাজে লাগাবো। আমি, আপনি সবাই মিলে মিলিতভাবে যৌথ উদ্যোগে এটা ভারতের জনমানুষের কল্যাণে লাগাবো, সেটাই আমাদের আজকের দিনের সবচেয়ে বড় কামনা। সমাজ, আইন সবকিছুই মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে তো নেই। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে স্যারের কাছ থেকে আমরা ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আইন, এই 3টা আইন সাধারণ জনসাধারণ কিভাবে ভোগ করতে পারবেন বা কিভাবে দ্রুত সময়ে ন্যায্য অধিকারটা অর্জন করতে পারবেন, সেই বিষয়টা
বিস্তারিত জানলাম। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু শ্রোতা বন্ধুদের বলছি বিস্তারিত কিছুই বলতে পারিনি। এটা আটলান্টিক মহাসাগরের একটা ঢেউয়ের কথা বললাম শুধু। নমস্কার, সবাইকে নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সাপ্তাহিক আলোচনা। নমস্কার।